এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের সপ্তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি হবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা এই ভিডিওটিতে আমরা এক্সেলের ফর্মুলা এবং ফাংশন কি সেটার ধারণা নিব। সেল রেফারেন্স আসলে কি, যেটা আমাদের এক্সেলের প্রত্যেকটা দিনই কাজে লাগবে। রিলেটিভ, অ্যাবসলিউট, মিক্স সেল রেফারেন্স কিভাবে কাজ করে এবং বিভিন্ন রকম ফর্মুলা এবং ফাংশনের ব্যবহার দেখব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমরা ফর্মুলা এবং ফাংশনে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরুন এখানে আপনার একটি ডেটা শিট আছে, আমরা প্রিন্ট নিয়ে ইতিপূর্বে কথা বলেছিলাম। তো প্রিন্ট করার ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের ডেটা বেশি বড় হয়ে গেলে অপ্রয়োজনীয় অনেক ডেটা যেগুলো আমার প্রিন্টের প্রয়োজন নেই কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, সেগুলো আমরা হাইড করে দিতে পারি। তো সেই কাজটা আসলে আমরা কিভাবে করি, ধরুন আমার এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটা লাগবে না, আমি এই তিনটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে হাইড করে দিলাম। দিলে দেখেন এগুলো হাইড হয়ে গেল, তাহলে কিন্তু আমার ডেটাটা এখানে ছোট হয়ে গেল। আবার যদি আপনি আনহাইড করতে চান, দেখেন এখানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম আছে, ই এফ নেই, জি নেই, এখানে এইচ আছে। তাহলে এইটা আর এইটা, এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে আনহাইড করলে দেখেন আবার আগের অবস্থানে চলে আসলো। একই কাজটি আপনি রো এর ক্ষেত্রেও করতে পারবেন। দেখেন এই যে এখানে কয়েকটি রো ধরুন আপনার প্রয়োজন নেই, এই যে বাম থেকে এখান থেকে এভাবে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করুন, হাইড করে দিন। তাহলে আপনি বুঝতে পারবেন, দেখেন যে 9 থেকে 18 এর ভিতরে হাইড আছে। এই দুইটা আবার সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করুন, আনহাইড করুন। তাহলে এইভাবে আপনি হাইড করেও কিন্তু ডেটাগুলা সহজে প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট হয়ে গেলে আবার আনহাইড করে নেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলা এবং ফাংশনের ব্যবহার বা পার্থক্যটা কি সেটা জানবো। এই জিনিসটা অনেক সময় আমাদেরকে চাকরির পরীক্ষায়ও জিজ্ঞেস করা হয়। ফর্মুলা আসলে এক্সেলে কেমন? ফর্মুলা হচ্ছে ম্যানুয়াল, যেটা আপনি নিজে লিখে এক্সেলে কোনো কিছু দাঁড় করান। আর ফাংশন হচ্ছে এক্সেলে বাই ডিফল্ট যেগুলো থাকে। দেখেন এই যে এখানে ফর্মুলার আন্ডারে অনেকগুলো জিনিস আছে, এগুলাকে আসলে ফাংশন। দেখেন এখানে লেখা আছে ফাংশন লাইব্রেরি। আবার আপনি অনেকগুলা ফাংশন একত্রে ব্যবহার করতে অনেক সময় ফর্মুলার সহযোগিতা নিতে হয়। তো আমরা এটা কাজ করতে গিয়ে এখন বুঝবো। দেখুন আমি যদি বলি যে এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, খেয়াল করুন আমার এখানে এক্সেলে দুইটি সেল আছে, এই একটা সেল এবং এই একটা সেল, জানুয়ারি মাসের সেলস, হ্যাঁ, দুইজনের, এইটা এবং এইটা। এটা হচ্ছে আমার আছে E6 এবং E7। এখন আমি যদি এই দুইটা আমি যদি একটু জুম করে নেই, দেখেন জুম করার জন্য আমি কি করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে আমার মাউসের স্ক্রল যেটা আছে সেটা ঘোরালে জুম ইন জুম আউট হবে। তো খেয়াল করুন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার দুইটা সংখ্যা 50 এবং 20, এই দুইটা যদি আমি যোগ করতে চাই তাহলে আমি কিভাবে করব। যে কোনো ফর্মুলা বা ফাংশন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। আপনার সেল নাম্বার হচ্ছে E6 এবং E7 আপনি যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি কোথায় রাখতে চান, এই যে E8 এখানে গিয়ে ইকুয়াল সাইন দিতে হবে। দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করেন, অথবা আপনি ম্যানুয়ালিও কিন্তু এখানে এই সেলের যে রেফারেন্স এই যে 6E এটাও এখানে লিখে দিতে পারেন, এই যে E6 যোগ দিয়ে দেন, দিয়ে আপনি এখানে এটাও সিলেক্ট করে দিতে পারেন বা E7 লিখে দিতে পারেন। এখন যদি আপনি ইন্টার বাটন প্রেস করেন তাহলে দেখেন এই যে দুইটা সেলের যে যোগফল এটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে এই যে আমরা কাজটা করলাম এটা আসলে ফর্মুলা দিয়ে করলাম। আবার আপনি এমনও হতে পারে এটা এখানে ডিলিট বাটন প্রেস করে মুছে দেন, আপনি ইকুয়াল দেন, দিয়ে 50 - 20 এটা লিখে দেন, দিয়ে ইকুয়াল দেন, তাহলেও কিন্তু চলে আসবে। তো সেক্ষেত্রে যেটা হবে, এখানে যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ আপনি সরাসরি এখানে লিখে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনি এই ভ্যালু যোগ এই ভ্যালু লিখ করে দেন, তাহলে দেখেন এখানে হবে। এখন যদি 30-এর জায়গায় 20 করেন এটা অটোমেটিক চেঞ্জ হবে। তো এইভাবে আমরা ফর্মুলা দিয়ে যোগ করতে পারি। এখন যদি ফর্মুলা অ্যাপ্লাই করে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে এই যে ইকুয়াল সাইন দিব, ধরুন এই সেল মাইনাস করব এই সেল, ইন্টার দিলাম, দেখেন এটা বিয়োগফল চলে আসলো। তো আমরা যোগ দেখলাম, বিয়োগ দেখলাম। এখন যদি আমরা গুণ দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন গুণের জন্য ইকুয়াল দিব, জাস্ট এই সেল আমি গুণ চিহ্ন দিব, এই সেল, ঠিক আছে, এই দুইটা দিয়ে ইন্টার দিব, দেখেন এই দুইটার গুণফল এখানে চলে আসছে। একইভাবে আপনি যদি ভাগ করতে চান সেক্ষেত্রেও একই অবস্থা, আপনি এখানে ইকুয়াল সাইন দেন, কারণ এই সেল ভাগ দিবেন হচ্ছে এই সেল, দিয়ে ইন্টার দেন, তাহলে দেখেন ভাগও চলে আসবে। তো এইভাবে এই যে আমরা দেখুন যোগ, এই যে ফর্মুলা বারে এটা করলাম বিয়োগ, এটা করলাম গুণ, এটা করলাম ভাগ। এখন এই যে গুণটা আবার ফাংশন দিয়েও করা যায়। সেটা হচ্ছে আমি এখানে ইকুয়াল দিব, দেওয়ার পর একটা ফাংশন আছে আমাদের প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট,
এটা লিখলাম, লিখলে এক্সেলের যে বাই ডিফল্ট ফাংশনগুলো চলে আসছে, এটার উপর আমি ডাবল ক্লিক করি, করে এখানে দেখেন যে সিনট্যাক্স ওপেন হয়েছে। এখানে আমি নাম্বার 1 নাম্বার 2 লিখে দিতে পারি, অথবা এইগুলা এইভাবে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলেও কিন্তু চলে আসছে। তো ফর্মুলা এবং ফাংশনের মধ্যে বেশ কিছু দারুণ বিষয় রয়েছে। সেটা হলো, আমি দেখেন এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করেছি আর এখানে করেছি ফাংশন অ্যাপ্লাই, তাই না? এখন দেখেন এখানে রাইট বাটন ক্লিক করে যদি একটি রো ইনসার্ট করি, করার পরে এখানে একটি ভ্যালু লিখি, ধরেন 10 লিখি, দেখেন এটার সাথে যোগ হচ্ছে না। কিন্তু আমি যদি দেখেন এখানে কোনো কিছু লিখি, দেখেন এটার সাথে গুণ হয়ে গেছে এবং ফাংশনটি অটোমেটিক কিন্তু আপডেট হয়ে গেছে। তার মানে ফাংশন ব্যবহার করলে এটা আপনি ইনসার্ট করেন বা ডিলিট করেন, সেই অনুযায়ী অটো দেখেন আপডেট হয়ে যায়। তো এই যে আমরা ফর্মুলা বা ফাংশন যেটা বলছি, ম্যানুয়ালি যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু ফাংশন দিয়েও করা যায়। তো কিভাবে করা যায় সেটা আমরা দেখি। সেক্ষেত্রে আমরা সাম ফর্মুলা ইউজ করব আসলে। তো সাম মানে যোগ, আমি দেখেন এখানে ইকুয়াল দিব, দেওয়ার পরে এখানে সাম দিব, যে সাম ব্র্যাকেট স্টার্ট নাম্বার 1 নাম্বার 2, আমি এইভাবে একটা একটা করে কমা দিয়ে সিলেক্ট করে দিতে পারি, কিন্তু সেটা করলে আমি যদি রো বা কলাম ইনসার্ট করি তাহলে ঠিক থাকবে না। এই জন্য আমি কি করব, এটা মুছে দিব, দিয়ে এইভাবে সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ করে এখানে ইন্টার দিব। দেখেন এখানে একই যোগফল চলে আসছে। এখন যদি আমি এখানে ইনসার্ট করি কোনো একটি রো, এখন 20 দেই, দেখেন অটোমেটিক যোগফল আপডেট হয়ে গেছে। আর আমি যদি এখন এখান থেকে এটা ডিলিট করে দেই, অটোমেটিক যোগফলটা এখান থেকে চলে গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ফাংশন কি কাজে ব্যবহার হয়। এখন খেয়াল করুন, আমি এই জিনিসগুলো এখান থেকে মুছে দিলাম। আমি যদি শতকরা বা পার্সেন্টেজ দেখতে চাই, এখান থেকে হোমে যাই, আমি এই ভ্যালুগুলা সিলেক্ট করে হোমের আন্ডার একটা জিনিস আছে অটো সাম, যদি এটার উপরে আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক এই সামেশনটা এখানে চলে আসবে। আমি ক্লিক করি, দেখেন যে অটো সাম, এখানে ফর্মুলাটা দেখেন অটোমেটিক সে বসিয়ে দিয়েছে। সেম কাজটা আমি যেটা দিয়ে করতে পারি সেটা হলো একটি কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। সেগুলো এগুলো আমি সিলেক্ট করলাম, এরপরে আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল সাইন যদি প্রেস করি তাহলে খুব সহজে দেখেন এটা অটোমেটিক হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, এই দুইটার ধরেন অটোসাম এখানে করবেন, এই দুইটা সিলেক্ট করেন, অল্টার প্লাস ইকুয়াল সাইন দেন, দেখেন যে অটোসাম এখানে চলে আসছে। তো এই শর্টকাটকে ইউজ করে আপনি সাম করতে পারেন। এখন ধরেন আমি এখানে লিখে নিলাম টোটাল, ঠিক আছে? লিখে এগুলা এখান থেকে বর্ডার দিয়ে দিলাম, এই যে ফরম্যাট পেইন্টার দিয়ে এগুলা পেইন্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন খেয়াল করুন, আমি যদি দেখতে চাই যে এই যে 90 এই 350-এর কত, মানে শতকরা কত, সেক্ষেত্রে আমরা যেটা করব, ধরুন এই সেলে দেখতে চাই, আমি এখানে ইকুয়াল সাইন দিব, এই যে 90 ভাগ 350, দেখেন 0.25714। এখন এটা আমি এখান থেকে এই যে নাম্বার থেকে এখানে দেখেন যদি আমি পার্সেন্টেজ করে দেই তাহলে দেখেন 25.71%। আবার যদি আমি এইটারও চাই, ইকুয়াল সাইন দিব, ধরুন এই সেল কত পার্সেন্ট, এই 135-এর ভাগ এইটা দিয়ে দিলাম। এটাও যদি এখান থেকে আমি পার্সেন্ট করে দেই, এই যে, তাহলে কিন্তু 14.81% এই সেলটা, এই টোটাল সেলের 135-এর এটা হচ্ছে 14.81%। তো এইভাবে আমরা শতকরাও বের করে নিতে পারি। এখন আমরা এক্সেলের সেই মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিসটা দেখব, সেটা হচ্ছে সেল রেফারেন্স, অর্থাৎ অ্যাবসোলিউট সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স এবং মিক্সড সেল রেফারেন্স। তো সেল রেফারেন্স বোঝার জন্য দেখেন আমি এখানে একটি ডেটা লিখলাম যে রায়হান তানজিম, ঠিক আছে? লেখার পরে আমি এখানে কিছু রো এবং কলাম বর্ডার দিয়ে নেই। এখন আমি চাই রায়হান তানজিমটা এখানে লেখা থাকবে। তো আমি কি করব, এখানে ইকুয়াল সাইন দিব, দিয়ে এই সেল যদি দেখিয়ে দেই তাহলে এই রায়হান তানজিম এই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। এখন ধরুন আমি চাই আমি এই প্রত্যেক ঘরে বারবার এইভাবে আমি ইকুয়াল দিব না, আমার এত সময় নেই আমি বারবার দিব। একবার দিয়েছি, জাস্ট আমি সব জায়গায় এটা এভাবে টান দিব, ধরুন এইভাবে টান দিব হয়ে যাবে, অথবা আমি এইভাবে টান দিব হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। দেখেন 0 চলে আসছে। কারণ কি, দেখেন এই সেলের উপর যখন ক্লিক করতেছি এইটা ইকুয়াল কত, I3। যখন এই সেলে যাই দেখেন এইটা I3-র পরে হয়ে যাচ্ছে J3, অর্থাৎ এই সেল সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখন এটার উপরে ক্লিক করতেছি এটা দেখেন K3 হয়ে যাচ্ছে। আবার এটা যখন এইটা ক্লিক করতেছি এই সেলটা নিয়ে নিচ্ছে। এইটা আসলে রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ মানে আপনি যখন টান দিচ্ছেন তখন সে এই এক সেল যেমন এই দিকে চলে যাচ্ছে, একইভাবে এই সেলটাকে বাদ দিয়ে সে এই সেল দেখাচ্ছে। একইভাবে এখানেও দেখেন তাই হচ্ছে, খেয়াল করেন সে রিলেটিভলি নিচের দিকে নামতেছে। তো আমি যদি এই জিনিসটা লক করে দিতে চাই, অ্যাবসোলুট করব, যে রিলেটিভ যেটা ছিল যে
আমি এইভাবে টান দিলে যেখানেই টান দিচ্ছি সে তার মতো হচ্ছে, এইটা আমি করব না, রিলেটিভলি সে চেঞ্জ হবে না। আমি যেখানেই টান দিই এইটা ফিক্স থাকবে। তাহলে দেখেন আমি কি করব, এই যে এখানে যাব, এই যে ডেটাটা, এইটুকু ডেটা আমি কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, অর্থাৎ এই i3টা আমি সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। এখন দুইভাবে আমি কাজটা করতে পারি। আমার কিবোর্ড থেকে F4 বাটন যদি প্রেস করি তাহলে দেখেন আমার কিন্তু এটা লক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডলার সাইন আসতেছে। 3-এর আগেও ডলার সাইন, আয়ের উপরেও ডলার সাইন, আয়ের আগেও। এখন আমি ইন্টার দিলাম। এখন যদি আমি এইদিকে টেনে দিই, খেয়াল করুন এইটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, আমি যেখানেই যাই এই সেলটাই থেকে যাচ্ছে। একইভাবে যদি আমি এখানেও টেনে দিই, দেখেন এটা আর চেঞ্জ হচ্ছে না। একইভাবে যদি আমি এই দিকেও টেনে দিই, চেঞ্জ হচ্ছে না, কোথাও কোনো কিছু আর চেঞ্জ হবে না, কারণ আমি তো করে দিয়েছি লক। আমি যেখানেই যাই না কেন এটা আর চেঞ্জ হবে না। এখন এই জিনিসটা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু পরে যখন ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করব তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। তো দেখেন এটা তো আমি অ্যাবসোলুট করে দিয়েছিলাম, আমি মুছে দেই। যদি মিক্সডের কথা বলি, খেয়াল করুন আমার এখানে যে ফর্মুলা বারে দেখাচ্ছে, আমি একটু জুম করে নেই, খেয়াল করুন এগুলো আমি ডিলিট করে দেই, এটা একটু এদিক সরে যাক। তো দেখেন আমাকে এই যে এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, F3 হয়ে গেছে। তো দেখেন এই যে আমার এই যে F3 এটা কিন্তু লক। এখন আমি যদি এই F এর আগ থেকে ডলার সাইন উঠিয়ে দিই, দেখেন শুধু 3 এর আগে থাকবে, দিয়ে ইন্টার দিলাম। এখন যদি আমি এটা এইদিকে টেনে দেই, খেয়াল করুন এটা কিন্তু যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আমি এই কলামের আগে থেকে ডলার সাইন উঠিয়ে দিয়েছি, সেক্ষেত্রে দেখেন কলামগুলো কিন্তু আর অ্যাবসোলিউট থাকছে না, এটা যে রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে কলাম। কিন্তু যখন এই দিকে টান দেই এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। কারণ কি জানেন, কারণ আমি কিন্তু কলামের সামনে দিয়ে ডলার সাইন উঠালেও রোয়ের সামনে থেকে উঠাইনি, তার মানে এইটা ফিক্সড থাকছে। এখানে আবার আসছে কারণ এই যে এইটা আবার নিয়ে নিয়েছে, এই কারণে। তো বুঝতেই পারতেছেন যে রিলেটিভ সেল রেফারেন্স মানে আপনি টান দিলেই তার পছন্দ অনুযায়ী সে চেঞ্জ হবে, আর অ্যাবসোলুট করে দিলে ওইটাই থাকবে। আর যেটা মিক্স সেল রেফারেন্স, এটাকে আমি বলতেছি যে আমি ম্যানুয়ালি এখান থেকে ধরেন এই যে 3 এর আগে উঠিয়ে দিয়ে এখন যদি আমি ডলার সাইনটা দিয়ে দেই হচ্ছে F এর আগে, তাহলে দেখেন কি হয়, এগুলো মুছে দেই। এখন দেখবেন এই দিকে টান দিলে থাকবে, কারণ এইদিকে যতই টান দেন এই কলাম কিন্তু ফিক্সড আপনার, কিন্তু এই দিকে যখন টান দিবেন এটা কিন্তু আর থাকছে না, কারণ এই যে রো কিন্তু ফিক্সড না আপনার। এখানে এই যে রো এর আগে তো ডলার সাইন নেই। এখন এইটাও আপনি F4 দিয়ে করতে পারেন। দেখেন টোটালটা সিলেক্ট করেন, F4 বাটন একবার প্রেস করলে অ্যাবসোলিউট হবে, পরের বার যদি প্রেস করেন F এর আগ থেকে যাবে, পরের বার করলে 3 এর আগ থেকে যাবে। তো এইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। এখন আমি যদি ফর্মুলার ক্ষেত্রে জিনিসটা দেখাই তাহলে আপনাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা একটি ডেটাতে চলে যাই। দেখেন এখানে একজন ব্যক্তি সালেহ হাসান, তার এমপ্লয়ি আইডি এত, জানুয়ারি থেকে মে পর্যন্ত সে এত টাকা সেল করেছে। আমি একটি এখান থেকে দেখেন সুন্দর শিট বানিয়ে নিয়েছি। এখন এগুলা তো আপনি বানাতে পারবেন, কারণ ইতিপূর্বে আমরা দেখিয়েছি। এগুলা আলাদা আলাদা আমি কলামে লিখেছি, আর যে পর্যন্ত আপনার এই যে আইডি থাকবে বা নাম থাকবে ওই পর্যন্ত আমি সেল সিলেক্ট করে যে মার্জিন সেন্টার করে নিয়েছি। যেমন এই পর্যন্ত যদি কিছু লিখতে চান, যে মার্জিন সেন্টার করে এখানে হয়তো লিখে আপনি চাইলে যে বর্ডার দিয়ে দিলেন, হয়ে গেল। এভাবে আসলে আমি করেছি। ও ডিলিট করে দেই। এখন আমি এই ভ্যালুগুলার টোটাল অর্থাৎ সাম আমি এখানে দেখতে চাই। তো আমি কি করব, সিম্পলি ইকুয়াল দিব, সাম ফাংশন দিব, ব্র্যাকেট স্টার্ট, এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো দেখেন এই চলে আসলো। এখন আমি কি প্রতিবার এখানে সাম লিখব? প্রতিবার আমি লিখব না, এই যে একবার লিখেছি। দেখেন এই কোনায় গেলে যে ফিল হ্যান্ডেল যে সাইনটা আসছে এটার উপরে আমি ডাবল ক্লিক করতে পারি, করলে যে পর্যন্ত ভ্যালু আছে চলে যাবে, অথবা আমি ধরে টেনে দিতেও পারি। তো আমি এখানে ডাবল ক্লিক করি, খেয়াল করেন ম্যাজিক্যালি দেখেন এই ভ্যালুগুলো, যেমন এখানে এই যে এই ভ্যালুগুলোর যোগ এখানে দেখেন রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে সে অটোমেটিক্যালি এই সব ভ্যালুগুলো কিন্তু সে যোগ করে দিয়েছে, দেখেন অটোমেটিক্যালি। তাহলে বুঝতেই পারছেন যে রিলেটিভ সেল রেফারেন্স আসলে কেন এত বেশি প্রয়োজন। এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে আমার অ্যাবসোলুট সেল রেফারেন্স আসলে কোথায় প্রয়োজন হচ্ছে, সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে একটি ভ্যালু আছে যে ধরুন 2 লাখ। এখন আপনাকে কেউ বলল এই সেলে আপনি পার্সেন্টেজ বের করে দেখাবেন যে এই 2 লাখের সাপেক্ষে এই যে সেলসটা, এই সেলসটা কত পার্সেন্ট সে আসলে অ্যাচিভ করতে পারছে। টার্গেট ছিল 2 লাখ, এখানে আমি সম্ভবত 20 লাখ লিখে ফেলছি, একটা জিরো কমিয়ে দেয়, এই যে 2 লাখ। তো এই 2 লাখের সাপেক্ষে এটা সে কত অ্যাচিভ করতে পারছে, কারণ এটা হচ্ছে তার টার্গেট ছিল।
এখন আপনি কি করবেন, এখানে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে কি করবেন, এই সেল ভাগ দিবেন হচ্ছে এই সেল, তাই না, দিয়ে ইন্টার দিবেন। এখান থেকে আপনি বলবেন যে আমি করে দিব হচ্ছে পার্সেন্টেজ, তাহলে দেখেন 86.50% অ্যাচিভ করতে পারছে। এখন যদি আপনি মনে করেন আমি এখন দিব টান, দেখেন সব এরর চলে আসছে। কারণ কি, এই যে দেখেন এই অটোমেটিক কিন্তু এই রিলেটিভ সেল রেফারেন্স নিয়ে নিছে, সেই এই ঘর ছেড়ে দিয়েছে। তো এখন আমি কি করব, এই সেলের উপরে ক্লিক করব, করে দেখেন এইটা কি হবে, এইটা কিন্তু আমার রিলেটিভলি চেঞ্জ হবে, এই যে বাম পাশের এই ভ্যালুটা। তাহলে উপরেরটা আমি লক করব না, এই নিচেরটা যেহেতু আমার ফিক্স থাকবে, এইটা আমি সিলেক্ট করব, করে F4 বাটন প্রেস করব, করলে টোটালটা লক হয়ে যাবে ওই সেলটা। হ্যাঁ, এখন যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন কত সুন্দরভাবে, দেখেন উপরেরটা এখানে চেঞ্জ হয়েছে, উপরেরটা দেখেন অটোমেটিক, কিন্তু নিচেরটা এটা লক। তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে অ্যাবসোলিউট সেল রেফারেন্স বা রিলেটিভ সেল রেফারেন্স বোঝাটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি এখানে আমরা দেখলাম সাম ফাংশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন যদি আপনি আরও বেশ কিছু ফাংশন আছে এক্সেলের, আমরা সহজ ওইগুলো একটু দেখে নেই প্রথম দিকে। তো সেক্ষেত্রে আপনি এখানে ধরেন আমি লিখলাম যে ম্যাক্স লিখে আমি একটি ফাংশন ইউজ করব যে এই যতগুলা ভ্যালু আছে এই ভ্যালুগুলার মধ্যে সর্বোচ্চ সেলস কার, অথবা আপনি বলতে পারেন এই ভ্যালুগুলার মধ্যে সর্বোচ্চ সেলস কার, যে কোনোভাবে। তো আমি ধরেন এখানেই দেখব ম্যাক্স, আমি ইকুয়াল সাইন দিব, ফর্মুলাটা লিখব, এই যে ফাংশনটা ফর্মুলা ফাংশন মাঝে মাঝে আমি বলে ফেলি, কিছু মনে করবেন না। তো আমি ম্যাক্স লিখলাম, ব্র্যাকেট স্টার্ট দিলাম, দেওয়ার পরে দেখেন এই সেলগুলা সব আমি সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো দেখেন এই যে 1,98,000 যেটা, সেটাই কিন্তু আমার সর্বোচ্চ। এখানে দেখেন যে 1,98,000 যে, এইটাই হচ্ছে আমার সর্বোচ্চ। এখন যদি আপনি মিনিমাম দেখতে চান, একইভাবে এখানে আপনি ইকুয়াল দেন, দেওয়ার পরে MIN, এই যে ফাংশন মিনিমাম, ব্র্যাকেট স্টার্ট, এই নাম্বারগুলা সিলেক্ট করেন। আপনি এখানে ম্যানুয়ালিও যদি করেন তাও কিন্তু হবে, একটা একটা করে এইভাবে, ঠিক আছে, যে কমা দিয়ে দিয়ে, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ, তাই না। তো আমি এইভাবে করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার, মিনিমাম দেখেন এই যে 60,500, এই যে এখানে এইটা কিন্তু চলে আসছে। যদি কোনো একটা ভ্যালু এখানে অনেক কম থাকে, ধরেন এখানে দিলাম 500, আমি লিখে দিলাম, সেটাই কিন্তু এখানে আসবে। বুঝতে পারছেন যে যেটা মিনিমাম ভ্যালু সেটাই কিন্তু এখানে চলে আসবে। তো ম্যাক্সিমাম মিনিমাম আমরা দেখে নিলাম। এখন যদি আমি অ্যাভারেজ দেখতে চাই, দেখেন AVERAG অ্যাভারেজ, অর্থাৎ এই যে সেলসগুলা তার অ্যাভারেজ সেল আসলে কত, কোনো মাসে 38, কোনো মাসে 40। আমি এখানে ইকুয়াল সাইন দিব, একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে অ্যাভারেজ, এই যে এটা সিলেক্ট করব, এখান থেকে আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তাহলে 34,600 হচ্ছে তার অ্যাভারেজ সেলস। এখানে ডাবল ক্লিক করলে রিলেটিভলি সব কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, কার কত অ্যাভারেজ সেলস এখানে চলে আসছে। আবার এখানে অ্যাপ্লাই করে আপনি এই টোটালটারও অ্যাভারেজ সেল এইভাবে দেখতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। এই যে অ্যাভারেজ, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, তাহলে দেখেন 1,41,536 টাকা হচ্ছে এভারেজ সেল। কেউ বেশি করছে, কেউ কম করছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কাউন্ট করা। বিভিন্ন প্রয়োজনে আমাদের এক্সেলে বিভিন্ন সময় কাউন্ট করার প্রয়োজন হবে, ধরেন অ্যাটেন্ডেন্স শিট করার জন্য, ঠিক আছে, স্যালারি শিট করার জন্য। তো দেখেন এখানে যতগুলা ভ্যালু আছে, এই যে নামগুলা আছে, দেখেন এই নামগুলা যদি আমরা কাউন্ট করতে চাই, তো আমরা কি করব, কতজন আছে এখানে, কিন্তু সিরিয়াল উল্টাপাল্টা। ধরেন কোনো কারণে আমি কাউন্ট করে দেখতে চাই, এখানে একটা জিনিস খেয়াল করেন, এগুলো যদি আমি সিলেক্ট করি, এর নিচে কিন্তু দেখাচ্ছে এই জায়গায় দেখেন কাউন্ট 23। যদি আমি এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেখাই, দেখেন এগুলার সাম কত, এটা এখানে দেখাচ্ছে, কাউন্ট কত দেখাচ্ছে, এভারেজ কত। এটার উপর যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি আবার এই যে ম্যাক্সিমাম মিনিমাম এগুলো যদি টিক দিয়ে দেন, তাহলে কিন্তু এই যে ম্যাক্সিমাম কত সেটাও এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার যদি প্রয়োজন না হয় এখান থেকে ম্যাক্সিমাম উঠিয়ে দেন, হয়ে যাবে। এখন আমরা কাউন্ট দেখি, সেক্ষেত্রে আমি ইকুয়াল সাইন দিব, একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, কাউন্ট, এই যে ব্র্যাকেট স্টার্ট, এই যে সিলেক্ট করে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। খেয়াল করেন এখানে কিন্তু 0 দেখাচ্ছে, কারণ এই কাউন্ট যে ফর্মুলা এটা আসলে নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করে। এখন যদি আমি দেখেন এইটা এই পর্যন্ত টেনে দেই এইভাবে, যে আমার রিলেটিভ সেল রেফারেন্স, এইটাও 0 দেখাচ্ছে, কারণ এটা নিউমেরিক্যাল ভ্যালু না, টেক্সট ভ্যালু। কিন্তু এখানে এসে দেখাচ্ছে কিন্তু 23টা আছে, কারণ এটা সে নিউমেরিক্যাল ভ্যালু পেয়েছে, এই জন্য সে কাউন্ট করে দেখাচ্ছে। এখন আমার এরকম ঝামেলায় তাহলে আমি কি করব, আমার নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে, টেক্সট ভ্যালু থাকতে পারে, আমি তাহলে কিভাবে কাউন্ট করব? সেক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, কিছুই নাই, কাউন্টের পরে একটা এ দিতে হবে, কাউন্ট এ ফর্মুলা, এই যে এটা সিলেক্ট করলাম,
অথবা আপনি এখানে গিয়ে লিখতে পারেন COUNT কাউন্ট এ ব্র্যাকেট স্টার্ট, এইভাবে সিলেক্ট করে দেন, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এখানে এখন 23 দেখাচ্ছে, এভাবে টেনে দেন, এও 23 দেখাচ্ছে। এখানে যদি আপনি মুছে দেন তাহলে 22, যদি এখানে 1 2 3 বা কিছু দেন তাহলে 23। মানে কাউন্টে ফর্মুলা অ্যাট এ টাইমে নিউমেরিক্যাল এবং টেক্সট ভ্যালু দুইটাই কাউন্ট করে, আর কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু থাকলে কাউন্ট করবে। জিনিসটা কিন্তু নোট করে রাখবেন, বিভিন্ন প্রয়োজনে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এখন আমরা রিলেটিভ আর অ্যাবসলিউট সেল রেফারেন্সের আরেকটু অ্যাডভান্স একটা ব্যবহার দেখে ভিডিওটি শেষ করব। খেয়াল করুন, আমার এখানে এই যে প্রোডাক্ট নেম আছে, এইগুলো যদি আমি সাম করতে চাই তাহলে আমি এইভাবে সাম লিখলাম, এগুলো টেনে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এইভাবে যদি আমি টেনে দেই তাহলে আমার রিলেটিভ সেল রেফারেন্সের কারণে এগুলাও দেখেন অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে, আমাকে বারবার কিন্তু কাজ করতে হচ্ছে না। এখন আপনি চান যে এগুলার পার্সেন্টেজ বের করার জন্য এগুলার সাপেক্ষে, তো আপনি কি করবেন, ইকুয়াল সাইন দেন। ধরুন এটার পার্সেন্টেজ বের করতে চান, এই যে রায়হানের ভাগ 1040, এটাকে আপনি কিন্তু গুণ 100 দিতে পারেন আবার, ঠিক আছে? তাহলে আবার এখানে দেখেন অটোমেটিক যে পার্সেন্টেজে চলে আসবে। আবার গুণ 100-র পরে যদি এইভাবে আপনি পার্সেন্টেজ ম্যানুয়ালি লিখে দেন তাহলে কিন্তু আবার ঠিক থাকবে না, সেক্ষেত্রে আপনি এইভাবেও লিখে দিতে পারেন। আমি এভাবে লিখছি না, সচরাচর এভাবে লিখি না। এটা সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন আমি কি করব, পার্সেন্টেজ অ্যাপ্লাই করলাম। এখন এটা যদি আমি এভাবে টেনে দেই তাহলে কিন্তু সেই ঝামেলাটা আমার থেকেই যাচ্ছে। তাহলে দেখেন আমরা এখন কি করব, একটু আগে যেটা করেছিলাম, এই সেলটায় আমি এই 1040 আমার ফিক্স থাকবে, এটা নিচে আছে, আমি এই B6 হচ্ছে আমার 1040, এই যে B6 এটা লক করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এখন যদি আমি এটা এই পর্যন্ত টেনে দেই তাহলে দেখেন আমার এই পার্সেন্টেজ কিন্তু এখন ঠিক থাকছে। এখন খেয়াল করুন, এটা যদি আমি আবার এই দিকে টেনে দেই তাহলে কিন্তু আবার এটা ঠিক থাকবে না, কারণ কি আমার এই নিচের এটা কিন্তু লক, খেয়াল করুন, কিন্তু আমার হচ্ছে এই উপরেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমি এইগুলারটাও যদি করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, যে ইকুয়াল দিব, এটা এই সেল দিব, ভাগ দিব হচ্ছে এই সেল, এটাকে কি করতে হবে, আমাকে লক করে দিতে হবে। আমি এখানে ইন্টার দিয়ে দিলাম, এখন যদি টেনে দেই তাহলে অবশ্যই ঠিক থাকবে, ঠিক আছে? এখন দেখেন এটা যদি মনে করেন আপনি এই দিকে টেনে দিবেন তাহলে কিন্তু এটা আবার ঠিক থাকবে না, কারণ এইটা দেখেন উপরেরটা রিলেটিভলি চেঞ্জ হলেও নিচেরটা কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এখানে যান, যাওয়ার পরে এই বির আগে থেকে আপনি লকটা উঠিয়ে দেন $সাইন, কারণ আমি এই বি থেকে CDE এইভাবে চেঞ্জ করব। এইভাবে যদি টেনে দেই দেখেন এখন কিন্তু ঠিক থাকতেছে, যে খেয়াল করুন। একইভাবে যদি আমি এখানেও টেনে দিই তাহলেও কিন্তু দেখেন এই জিনিসগুলো আমার ঠিক থাকছে, কারণ আমি উপরটা কিন্তু রিলেটিভ রাখছি এবং নিচের আমি এইটা অ্যাবসোলুট করে দিয়েছি। কোনটা অ্যাবসোলুট করেছি, আমি আমার এই যে রোটাকে আমি অ্যাবসোলুট করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু কলামটাকে আমি চেঞ্জ করছি না। তো আশা করি আপনারা এই যে রিলেটিভ এবং অ্যাবসোলুট সেল রেফারেন্স এবং মিক্স সেল রেফারেন্স কী কাজে প্রয়োজন হচ্ছে এটা আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কারোর কাছে এটা ঝামেলা মনে হয় ভিডিওটি অবশ্যই আস্তে আস্তে আবার একটু দেখবেন এবং এরপরে টাইম টু টাইম কাজ করতে গিয়ে আমরা এক্সপার্ট হয়ে উঠব। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে।